আমন্ত্রণ চট্টগ্রাম 24 বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। চাকরি নয়, চাকরির জন্য প্রশিক্ষণ মাত্র, তাতেই ভর্তিতে মাথাপিছু লেনদেন ৮ লাখ টাকা পর্যন্ত। সমন্বিত ভর্তি নীতিমালাকে পাশ কাটিয়ে দেশের দুটি নাবিক ইনস্টিটিউট সহ 7টি প্রতিষ্ঠানে স্পেশাল ব্যাচের নামে চলছে এই অনৈতিক বাণিজ্য। এজন্য গড়ে উঠেছে একাধিক দালাল চক্র, যার বিস্তৃতি মন্ত্রণালয় পর্যন্ত। এতে নেতিবাচক প্রভাব পড়ছে প্রকৃত নাবিকদের চাকরির বাজারে। এ নিয়ে অনুসন্ধান করেছেন ফখরুল ইসলাম, ছবি তুলেছেন সেলিমুল্লাহ ও আবু জাহেদ। চট্টগ্রাম ও মাদারীপুরে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট এনএমআই এবং আরও 5টি বেসরকারি একাডেমিতে পরীক্ষায় উত্তীর্ণদের দেয়া হয় 6 মাসের প্রি-সি ট্রেনিং। প্রশিক্ষণপ্রাপ্তরা সমুদ্র পরিবহন অফিস থেকে সিডিসি নিয়ে সাধারণ নাবিক হিসেবে চাকরির সুযোগ পায় জাহাজে। কিন্তু বছরে 2 বারের এই নিয়মিত প্রক্রিয়ার সাথে 2023 সালে যুক্ত হয় বিনা পরীক্ষায় ভর্তির স্পেশাল ব্যাচ। করা হয় 410 জনের তালিকা, যাদের মধ্যে 177 জনকে ভর্তি দেয়া হয় এনএমআইতে। তখন 410 জনের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে, যাদের এক একজনের কাছ থেকে নেওয়া হয় 5-6 লাখ টাকা পর্যন্ত। স্পেশাল ব্যাচের সেই দুষ্টু চক্র এখন আবার সক্রিয়। টাকা নিয়ে ভর্তি করাতে না পারা 233 জনের সাথে নতুন ভর্তিচ্ছুদের দিচ্ছে টোপ। এবার আদায় করা হচ্ছে 7-8 লাখ টাকা পর্যন্ত, যা অনুসন্ধানে নেমে 2-3টি চক্রের সন্ধান পায় চ্যানেল 24। ভর্তিচ্ছু সেজে নগরীর বড় পোলে ম্যানিং এজেন্ট টাইগার শিপিংয়ে হাজির চ্যানেল 24। প্রতিষ্ঠানটির মালিক বিল্লাল হোসেন দাবি করেন 7 লাখ টাকা। জানান, দালালের মাধ্যম হয়ে এলে অঙ্ক হয়ে যেত 8 লাখ। 3 লাখ অগ্রিম, কাজ করবেন মন্ত্রণালয়ের মাধ্যমে। 7 লাখ 50, 7 লাখ 50, 8 লাখ এই যেগুলো বলছিলাম, আমার রিলেটিভের ভিতরে 6 লাখ 50। অনুসন্ধান বলছে প্রথম ব্যাচ ভর্তিতেও জড়িত ছিলেন এই বিল্লাল। এমন 5 জনের সাথে ব্যাংক লেনদেনের নথি আসে চ্যানেল 24 এর হাতে, যাতে মেলে 3 থেকে 6 লাখ টাকা পর্যন্ত নেয়ার তথ্য। তবে পরে আনুষ্ঠানিক বক্তব্যের জন্য টাইগার শিপিংয়ে গেলে সুর বদলে যায় বিল্লালের। অস্বীকার করেন এর আগে ধারণ করা তার সব কথা। আপনি স্পেশাল ব্যাচ নিয়ে কাজ করছেন? নো। স্পেশাল ব্যাচ আমি আমার কোনো এবার কতজন আছে আপনার? কতজন দিচ্ছেন এবার? ভাইয়া প্লিজ না করুন না করলে না, আমরা ক্যামেরা রেডি হইছে এটা। আরেক চক্রের সন্ধান মেলে আগ্রাবাদে ফেমাস কম্পিউটারে। ভর্তিচ্ছু হিসেবে কথা হয় দালাল রফিকের সাথে। চান 6 লাখ টাকা, অগ্রিম লাগবে 2 লাখ। পরে আবারও রফিকের মুখোমুখি হলে অস্বীকার করেন সবকিছু। তবে প্রশ্নের মুখে এক পর্যায়ে বেরিয়ে আসে তোফায়েল নামে চক্রের বড় এক হোতার নাম, যার বাড়ি সন্দ্বীপ, থাকেন কক্সবাজারে। অভিযোগ, নৌ পরিবহন মন্ত্রণালয়ে সক্রিয় চক্রের সাথেও সম্পৃক্ত এই তোফায়েল। আপলাইন কে কার সাথে কাজ করতেছেন? উপরে একজন আছে, লগে মাঝে মধ্যে দুটো যোগাযোগ হয় আর কি। তোফাইল সাহেব, উনি কি ওই যে কক্সবাজারের তোফাইল সাহেব? হ্যাঁ, রাইট। এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার তথ্য। আপনি ওদেরকে বলবেন যে ঠিক আছে, তোফাইল ভাইকে আমার সামনে আইনা এটা প্রমাণ করা তোমরা। কথা হয় স্পেশাল ব্যাচে প্রথম ধাপের 2 জনের সাথে, যাদের একজন বর্তমানে চাকরিরত। অবৈধ উপায়ে ভর্তির কথা স্বীকার করলেও টাকার অঙ্ক আর দালালের বিষয়ে মুখ খোলেননি। আমাকে বেশি টাকা যায় নাই, লাখ 3 বা 2 আরো কম এরকম আর কি। আরেকজন ভর্তি হতে না পেরে 2 বছর ধরে ঘুরছেন দালাল জাগিরের পেছনে। 2 লাখ টাকা ফেরত চেয়েও পাচ্ছেন না। ওনার নাম ছিল জাগির। কিছুদিন আগে ওনাকে না জানা মতো আমরা 2-1 জনে গেছিলাম, বাট পাই নাই, পারে নাকি চেঞ্জ করে ফেলছে। মূলত 2022 সালে রেমিটেন্স বৃদ্ধির কারণ দেখিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি স্পেশাল ব্যাচের সুপারিশ করে, যা পরিণত হয় অলিখিত নিয়মে। চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, ওই ব্যাচে 48 জনই ছিল এসএসসি অনুত্তীর্ণ। এনএমআই এবং নৌ পরিবহন অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী এই অপতৎপরতায় জড়িত বলে অভিযোগ। অথচ স্পেশাল ব্যাচ চালু না রাখার বিষয়ে মন্ত্রণালয়কে একাধিকবার মতামত দেয় অধিদপ্তর।
রিমেনিং যে 200 লটটা 5-এর যে লটটা ওটাকেই সবাই স্পেশাল 2 হিসেবে বলে আর কি। তো এখন ওরা ডিমান্ড করছে ওদেরকে এই আবার ট্রেনিং করাতে হবে। তো এই জাতীয় আমরা কোনো প্রেয়ার পাইনি বা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা হয়, ডিজিশিপিংয়ের কোনো নির্দেশনা পাইনি। আমার হিসেবে মতন 400 নাবিক প্রতি বছর আমরা ফ্রেশ দিতে পারছি। 1100 যদি বেকার থাকে তো অলমোস্ট 3 ইয়ার্স ইট উইল টেক তাদের সবাইকে অনবোর্ড করতে। 3 বছরের মধ্যে বা এখন কোনো স্পেশাল ব্যাচ নিবে কি না আসলে এটা সরকারের সিদ্ধান্ত। তথ্য বলছে কাদেরকে সিডিসি দেয়া যাবে সে বিষয়ে দিক নির্দেশনা নেই মার্চেন্ট শিপিং অর্ডিন্যান্সে, ফলে ঘটছে অনিয়ম। স্পেশাল ব্যাচের সিডিসিধারীদের কেবল বিদেশি জাহাজে চাকরির শর্ত রয়েছে, তবে শর্ত ভেঙে চাকরি দেয়া হচ্ছে দেশি জাহাজেও। আবার 2 বছর আগে প্রশিক্ষণ নেয়া 175 জনের মধ্যে চাকরি হয়েছে 37 জনের। উদ্বেগের বিষয়, কয়েক বছর ধরে চাকরি না পাওয়া সাধারণ নাবিকের সংখ্যা ছাড়িয়েছে 1,500। ফলে আবারও স্পেশাল ব্যাচের তোড়জোড় সৃষ্টি করেছে চাঞ্চল্যের। সমন্বিত ভর্তি নীতিমালা থাকা সত্ত্বেও, এত এস্টাবলিশড একটা সিস্টেম থাকার পরেও আপনি ওই ধরনের একটা ব্যাচ আনার ক্ষেত্রে এত কৌতূহলী কেন? এখানে মন্ত্রণালয় বলেন, ডিজি শিপিং বলেন, আমি কাউকেই অভিযোগ থেকে বাদ দিতে চাই না। মন্ত্রণালয় তো সাধারণ যে কোনো একটা ছেলে লোক তো যাইতে পারতেছে, তাদের লিস্টটা কারা নিয়ে যাচ্ছে, কারা তাদের কাছে এই জিনিসটা প্রেজেন্ট করতেছে যে বাংলাদেশে অনেক নাবিক দরকার, তোমরা ভর্তি পরীক্ষাকে বাইপাস করে সরাসরি নিয়োগ করো, কারা নিয়ে যাচ্ছে? তারাই দালাল। আমাদের সিফারা যেগুলো প্রডিউস হচ্ছে ওরা চাকরি পাচ্ছে কিনা, আমাদের কত নাবিক বেকার আছে, এটার উপরে একটা সামঞ্জস্য রেখে আমাদের আসলে নিয়োগ করা দরকার। তবে এসব বিষয়ে নৌ পরিবহন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সংশ্লিষ্ট কারও বক্তব্য মেলেনি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। সরবরাহ স্বাভাবিক হয়ে কয়েকদিনের স্বস্তির পর আবারও তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে বন্দরনগরীতে। সকাল থেকে বন্ধ অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। যে 2টি খোলা সেগুলোতে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে যারা গ্যাস নিতে পারছেন তারাও চাহিদা অনুযায়ী পাচ্ছেন না। চাপ না থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস দেয়া যাচ্ছে না বলে জানায় ফিলিং স্টেশনগুলো। আর ঠিক কী কারণে হঠাৎ আবারও সংকট দেখা দিয়েছে সে বিষয়েও ফিলিং স্টেশনগুলোকে জানানো হয়নি বলে জানান পাম্প মালিকরা। কবে নাগাদ সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে সে বিষয়ে কেজিডিসিএলে বারবার যোগাযোগ করা হলেও মেলেনি কোনো উত্তর। এদিকে একই অবস্থা বাসাবাড়ি আর শিল্প কারখানাতেও। কোনো জায়গায় বাদ নাই, কালুঘাট থেকে মার্কেট পর্যন্ত সব জায়গায় খুঁজছিলাম, গ্যাস পাই নাই। সকাল 7টা থেকে দৌড়াদৌড়ি করতেছি। মোটামুটি গ্যাস দিতেছে, এটা বাকিগুলা বন্ধ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার প্রথম কথা একটাই, যে হয়তো গ্যাস দিবেন আর নয়তো গ্যাস পাম্প বন্ধ রাখবেন। 2 ঘন্টা আগে সিরিয়াল ধরে পাহাড় উপর থেকে সিরিয়াল ধরে আস্তে আস্তে এই পর্যন্ত আসছি, আইসা এখন নজনে ঘুরাতে আসি। রাতে 3টা পর্যন্ত গ্যাস নিও, তারপরে গ্যাস পাই না। 100 টাকার গ্যাস নাহলে 50 টাকার গ্যাস। গ্যাসের কোনো সমস্যা থাকে বা গ্যাস যদি নয় থাকে তাহলে গাড়ির গ্যাস বন্ধ করে দাও। নতুন সরকার আসছে, উনি লেনদেন আছে বাইরে, ওগুলো শুট করতে হবে, দাম বাড়াই দেব, কিন্তু আমাদের কষ্ট দেওয়ার তো দরকার নেই। এখন আমাদের প্রেশার আছে কম, যদি এই প্রেশার চলে যায় তাহলে আমরা দিতে পারবো না। আজকে সকালে 7টা পর্যন্ত চলছিল এরপর থেকে, এখন আমরা লাইনে কোনো গ্যাস নেই, গ্যাস আসলে আমরা চালু করবো। বন্দর কাস্টমসে সমন্বয়ের মাধ্যমে ব্যবসা সহজ ও ব্যয় কমানো হবে, যাতে দেশি বিদেশি বিনিয়োগে আস্থা তৈরি হয়, এমন কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বন্দর ভবন চত্বরে সমন্বয় সভা শেষে বিকেলে তিনি কথা বলেন। আমির খসরু বলেন, কাস্টমসের দীর্ঘসূত্রতায় বন্দরে ব্যয় বাড়ে, তাই যখন যে সমস্যা দেখা দেবে তখনই তা যৌথভাবে সমাধান করতে হবে। এনসিটির দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেয়া প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, টার্মিনালের দায়িত্ব কে পেল সেটি বড় বিষয় নয়, গুরুত্বপূর্ণ হলো ঠিকমতো পরিচালনা করা। আগামীতে চট্টগ্রাম অঞ্চলে ডিবির ব্যাপক বিনিয়োগেরও ইঙ্গিত দেন আমির খসরু। সভায় ব্যবসায়ী নেতারা নানা সংকট তুলে ধরে সমাধান চান অর্থমন্ত্রীর কাছে। চট্টগ্রাম বন্দরের 10,000 কন্টেইনার নিলামের জন্য স্ট্যাক হয়ে আছে, এটা আমরা আশা করি না। এবং যে প্রক্রিয়া কাস্টমসে চলছে, আরও 10,000 কন্টেইনার স্ট্যাক হবে, কারণ এখানে অনেক অসঙ্গতি আছে। আমাদের এখানে একসময় 700 গার্মেন্ট ছিল, এখন 300-রও কম গার্মেন্ট। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে কি সরকারের গার্মেন্ট বান্ধব নীতিমালার অভাব। নিলামের কন্টেইনার আছে, এগুলি কিভাবে রিজলভ করা যায়, কিভাবে আমরা শুধু এক্সপোর্টের জন্য একটা বন্ডের জায়গা থেকে এক্সপোর্ট আইসিডি করা যায়, কিভাবে আমরা ডকিয়ারের মতো যেসব আইসিডি আছে এগুলো আরও বাড়ানো যায়, বন্দরের বাইরে গিয়ে কিভাবে সার্ভিসটা দেওয়া যায় সেটাও চিন্তা। চট্টগ্রাম পোর্টের কার্যক্রম, কাস্টমসের কার্যক্রম
অনেক বেশি গ্রহণযোগ্য হবে, অনেক বেশি এফিশিয়েন্ট হবে, অনেক বেশি কার্যকর হবে। কম সময়ের মধ্যে পণ্য খালাস হয়ে যাবে, কম সময়ের মধ্যে রপ্তানি কার্যক্রম শেষ হয়ে যাবে। যারাই পোর্ট চালাক তাদেরকে এইগুলো মেনে জনগণের স্বার্থে, ব্যবসার স্বার্থে, ইন্ডাস্ট্রির স্বার্থে, বাংলাদেশের অর্থনীতির স্বার্থে তাদেরকে একই পথে চালিত হতে হবে। পোর্ট কে চালাবে না চালাবে এটা আমাদের বিষয় না। যখন যার হাতে পোর্ট থাকবে, সেটা দেশি হোক বিদেশি হোক, তাদেরকে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। 3 মাস নিষেধাজ্ঞার পর কাপ্তাই হ্রদে শুরু হয়েছে মাছ ধরা। ভোর থেকে মাছ আসতে শুরু করায় কর্মচঞ্চল হয়ে উঠেছে বিএফডিসির ঘাট। তবে প্রথম দিনে ধরা মাছে চাপিলার পরিমাণে বেশি। 105 দিনের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে নেমেছে জেলেদের জাল আর নৌকা। 725 বর্গ কিলোমিটার হ্রদের বুকে ভোর থেকেই মাছ ধরার কাজে ব্যস্ত জেলেরা। কেবল হ্রদে নয়, ধরে আনা মাছ ঘাটে আসতে শুরু করলে জেলে, শ্রমিক ও ব্যবসায়ীদের হাঁকঢাকে প্রাণ ফিরে পায় বিএফডিসি ঘাট। দীর্ঘদিন পর কাজে ফিরতে পেরে স্বস্তির হাসি সকলের মুখে। মাছ অল্প আসছে, মাছের সাইজটা একটু ছোট, আশা করি সামনে কিছু একটা হবে, ওই আশায় থাকবো। আজকে প্রথম দিন তো অল্প মাছ পাইছি 40 কেজির মতো, তো আশা করি জাল মারলে সামনে আরো বেশি আশা করি পাবো আমরা। বন্ধের সময় অনেক কষ্ট আসছিলাম, পরিবার নিয়ে কষ্ট হয়েছে চলতে, এখন খুলছে আলহামদুলিল্লাহ, এখন পরিবার নিয়ে ভালো চলতে পারবো। ফিশারি যদি বন্ধ থাকে তাহলে আমাদের একটু চলতে কষ্ট হয়। ফিশারি খুলছে এখন মোটামুটি আল্লাহ দিলে এখন ভালো চলবো। 3 মাস 15 দিন পরে যে এই ব্যবসা বাণিজ্য এখন চালু হয়েছে, এই জন্য আমরা খুবই আনন্দিত। প্রথম দিনে বেশি ধরা পড়ে চাপিলা, কাচকি ও কার্প জাতীয় মাছের পরিমাণ কিছুটা কম। তবে মাছের আকার নিয়ে হতাশা থাকলেও ব্যবসায়ীদের প্রত্যাশা সামনের দিনগুলো জমে উঠবে বেচাকেনায়। রাজস্ব আদায়ের নতুন রেকর্ড গড়ার প্রত্যাশা বিএফডিসি কর্তৃপক্ষের। আজকে তো ভালো পর্যাপ্ত পরিমাণে মাছ হয়েছে, সকালবেলা দেখা যায় ইনশাল্লাহ বাকিটা আল্লাহর উপরে, মাছ ভালো হইতে পারে, কিন্তু বড় মাছ নাই, একটা মাছও বড় মাছ নাই, সব ছোট মাছ। এবং মাছের সাইজও ছোট, জাতীয় মাছ বলতে আইর মাছ বা বোয়াল, চিতল, এডি, কাতাল, এডি এখনো আসে নাই। মানে আমরা আশাবাদী সামনে আসবে। চাপিলা মাছটা কমে গেল, কাচকি মাছটা বেশি হলো, তো এটা 2 দিন অপেক্ষা করতে হবে। প্রথম দিনে কিছু বলা যাবে না, তবে আমরা আশাবাদী আমাদের ব্যবসা ভালো হবে। কারণ আমরা চাই অপচয় না হোক। আমরা এই মাছটা নিয়ে নষ্ট করে ফেলে দেব, বিক্রি টাকা পাবো না, তো নষ্ট করে লাভটা কি? এভাবে এই নিয়মে চললে আমরা খুশি। এবং সকাল থেকেই আমরা পুরোদমে আমরা মাছের অবতরণ কার্যক্রম আমরা চলমান রেখেছি। তো আমরা মাছের প্রকারভেদ বা মাছের যে পরিমাণ মাছ আসতেছে, এটা দিয়ে আমরা আশাবাদী যে গত বছরেও আমরা যে পরিমাণ মাছ পেয়েছি, এবারও আমরা হয়তো সেই পরিমাণ মাছ আমরা পাবো। বিএফডিসির তথ্য মতে গত বছর জেলার 4টি অবতরণ কেন্দ্রে প্রথম দিনে 125 মেট্রিক টন মাছ আহরণ হয়, আর পুরো বছরে মোট আহরণের পরিমাণ 10,000 মেট্রিক টন, যা থেকে রাজস্ব আদায় হয় 22 কোটি 60 লাখ টাকা। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। গতকাল বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে শরৎকালীন সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী আজাদি। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধের ধারণ ও জ্ঞান সৃষ্টির পরামর্শ দেন বক্তারা। দর্শক, ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।